গল্প শুরু হয় একটি দেখতে নিষ্পাপ ছোট্ট মেয়ে মিসাকোকে নিয়ে, কিন্তু তার আচরণ ছিল অবাক করার মতো। একদিন সে একটি পুতুলের ভিতরে বোতল ঢুকিয়ে আনন্দ নিয়ে দেখছিল কিভাবে তরল পদার্থটি পুতুলের প্রতিটি ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে। অন্যের কাছে এটি অস্বাভাবিক হলেও মিসাকোর জন্য এটি ছিল শান্তি ও সান্ত্বনার অনুভূতি। আসলে সে এক ধরনের মানসিক অসুখে ভুগছিল। তার ভেতরে ছিল গভীর আবেগগত নিরাপত্তাহীনতা। যতক্ষণ না সে কোনো ছিদ্র বন্ধ করে দেয় তার শান্তি আসে না। একদিন সে রাস্তার একটি ম্যানহোলের ঢাকনা দেখতে পায়, যেখানে অনেকগুলো ছিদ্র ছিল। তার হৃদস্পন্দন বেড়ে যায়। আশপাশ থেকে কীটপতঙ্গ, টিকটিকি যা পায় সব ছিদ্রে ঢোকাতে শুরু করে, কিন্তু ছোট প্রাণীগুলো তার শূন্যতা পূরণ করতে পারছিল না। তারপর সে কিছু বড় কিছু খুঁজতে থাকে। এমন সময় এক মেয়ে তার টুপি খুঁজতে আসে। মিসাকো টুপিটি ফিরিয়ে দেয়, কিন্তু হঠাৎ মেয়েটি টুপি নিতে নিতে নদীতে পড়ে যায়। মিসাকো চুপচাপ তাকিয়ে থাকে, না কোনো ভয় না কোনো সাহায্যের চেষ্টা। মেয়েটি যখন ডুবে শান্ত হয়ে যায়, মিসাকোর মুখে ভেসে ওঠে গভীর শান্তি ও অদ্ভুত আনন্দ। সেদিনই সে বুঝে যায় অন্যের কষ্ট ও মৃত্যুই তাকে সান্ত্বনা দেয়। সময় কেটে যায়, কিন্তু সে আর সেই অনুভূতি খুঁজে পায় না। একদিন সে দুই ভাই বোনকে হাঁটতে দেখে। ছোট্ট মেয়েটির টুপি নর্দমায় পড়ে যায়। একজন সদাই মানুষ ম্যানহোলের ঢাকনা তোলে টুপি বের করতে। ঢাকনাটি ভারী ছিল, আর সেই সুযোগে মিসাকো ঢাকনাটি ছেড়ে দেয়। ছেলেটি মারা যায়। মিসাকোর মুখে ফের আসে সেই শান্তি, না কোনো অনুতাপ, না কোনো অপরাধ বোধ। 5 বছর পরে জীবনের কোনো দিকে মনোযোগ না দিয়ে সে রান্নার ক্লাসে ভর্তি হয়। সেখানে তার দেখা হয় মিৎসুকো নামের আরেক ভাঙা মেয়ের সঙ্গে। মিৎসুকো অতীতে কিছু ছেলেদের দ্বারা নির্যাতিত হয়েছিল, ফলে সে সব পুরুষকে দানব ভাবে এবং প্রায় নিজের কবজি কেটে শান্তি খোঁজে। মিসাকো তার মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। তারা একে অপরের কাছে গভীরভাবে জড়িয়ে পড়ে। দুই ভাঙা আত্মা যাদের সমাজ বোঝেনি। তাদের সম্পর্ক যত গভীর হয় ততই তারা একে অপরকে কষ্ট দিতে শুরু করে। মিৎসুকোর শান্তির জন্য মিসাকো প্রতিদিন তার শরীরে ক্ষত তৈরি করে। একদিন তারা প্রতিজ্ঞা করে একমাত্র তারাই একে অপরকে আঘাত দিতে পারবে, অন্য কেউ নয়। তাদের রান্না স্কুলের কাছে এক রামেন দোকানের নোংরা মালিক প্রায় মিৎসুকোকে বিরক্ত করত। একদিন মিসাকো তাকে ফাঁকা জায়গায় ডেকে নিয়ে গিয়ে উঁচু থেকে ফেলে দেয়। সে মারা যায়। কয়েকদিন সব ঠিক চলছিল, কিন্তু একদিন ক্লাসে মিৎসুকো অজ্ঞান হয়ে পড়ে। জানা যায় সে গোপনে নিজেকে আঘাত করছে, যা ছিল তাদের প্রতিজ্ঞার ভঙ্গ। মিসাকো রেদে গিয়ে রান্নাঘরে ছুরি দিয়ে গভীরভাবে তার বাহুতে আঘাত করে। এটি ছিল তার চতুর্থ খুন। ক্লাস ছেড়ে মিসাকো এক রেস্তোরাঁয় কাজ শুরু করে, কিন্তু পুরুষ সহকর্মীদের অশালীন দৃষ্টিতে বিরক্ত হয়ে চাকরি ছেড়ে দেয়। একাকী ও মানসিক শূন্যতা নিয়ে সে রেড লাইট এলাকায় কাজ শুরু করে। প্রথম গ্রাহক ছিল সেই পুরনো সহকর্মী যে তাকে আগে বিরক্ত করত। মিসাকো তাকে পুরনো কিচেনে ডেকে নিয়ে গিয়ে ভারী কলম দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলে। একদিন নদীর ধারে এক লোকের সঙ্গে তার দেখা হয়, যে তাকে কখনো স্পর্শ না করে প্রতিদিন খাবার এনে দেয়, টাকা দেয়, কিন্তু কেবল পাশে থাকতে চায়। ধীরে ধীরে তার সঙ্গে এক ধরনের সম্পর্ক তৈরি হয়। পরে জানা যায় 5 বছর আগে সেই লোকের হাতেই ভুলবশত এক শিশু মারা গিয়েছিল, যেটি আসলে মিসাকোর পরিকল্পনার ফল। প্রথমবারের মতো মিসাকো অনুশোচনা অনুভব করে। লোকটি তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তারা বিয়ে করে সন্তান জন্ম দেয়। পরিবার পেয়ে মিসাকো খুনের অভ্যাস ছেড়ে দেয়, কিন্তু পুরনো অপরাধ তাকে আবার টেনে আনে। স্বামী তার সত্য জানে, তবুও ভালোবাসা ছাড়তে পারে না। পরে মিসাকো বাড়ি ছেড়ে চলে যায়। প্লাস্টিক সার্জারি করে নতুন শহরে বসবাস শুরু করে। সেখানে তার পরিচয় হয় চিয়ে আনের এক মেয়ের সঙ্গে, যে আসলে তার ছেলের প্রেমিকা। চিয়ে খারাপ লোকদের ঋণ শোধ করতে বাধ্য হয়ে প্রাপ্তবয়স্ক ফলনচিত্রে কাজ করছিল। মিসাকো তার ছেলেকে রক্ষা করতে সেই দুই গুন্ডাকে নিজেই খুন করে। তার ছেলে সন্দেহ করতে শুরু করে এবং অবশেষে একটি পুরনো ক্ষত দেখে সব বুঝে যায় যে তার মা প্রতিজ্ঞা ভঙ্গ করেছে। শেষে মিসাকো পুলিশের কাছে আত্মসমর্পণ করতে যায়, কিন্তু তার আগে হাসপাতালে ভর্তি স্বামীর সঙ্গে দেখা করে। তাদের চোখাচোখি হয়। দুজনই হাসে, যেন আবার সেই পুরনো ভাঙা প্রেমিক প্রেমিকা একে অপরের সামনে দাঁড়িয়ে আছে। আর এখানেই সিনেমা শেষ হয়।